আসসালামু আলাইকুম। আমার নাম ময়েজ। ভাবলাম আমার সাথে যেটা ঘটেছিল সেটা আপনাকে জানাই। এ ঘটনা আজ থেকে 10 বছর আগের, 2014 সালের কথা। সেসব দিন আমি ওমান ছিলাম। আমার পড়াশোনা মেডিকেলের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু টাকার অভাবে মাঝপথে থেমে যেতে হয়। তারপর ওমান আসার একটা চাকরি পাই, যেটা আমি বাতিল করতে পারিনি। কিন্তু কিছু মাসের মধ্যেই চাকরিটা শেষ হয়ে যায়। এখন দেশে ফিরে যাওয়ার সাহসও নেই, টাকা তো আরো কম। পরিচিতরা বলল, চেষ্টা করো, হয়তো চাকরি পেয়ে যাবে, না হলে পরের মাসেই দেশে পাঠিয়ে দেবে। আমি সব রকম চেষ্টা করতে লাগলাম। 1 সপ্তাহ চলে গেল। এক সকালে আমি চা খাচ্ছিলাম। যে বন্ধুর বাসায় ছিলাম সে এসে বলল, বন্ধু হাসান, একটা চাকরি পেয়েছি, করবে? আমার শরীরে যেন প্রাণ ফিরে এলো। ফট করে বললাম, হ্যাঁ, কেন করব না। বন্ধুরা একটু সিরিয়াস, চিন্তিত দেখাচ্ছিল। আমি তার হাতে হাত রেখে বললাম, যাই হোক বলো, চিন্তা করছো কেন? সে একটু সামলে নিয়ে বলল, একটা হাসপাতালে জব আছে, কিন্তু একটুখানি সমস্যা আছে। আমি আনন্দ আর কৌতূহলে তার দিকে তাকালাম। সে ধীরে ধীরে বলল, জবটা মর্গের। আমি চমকে উঠলাম, মানে মর্গে? সে বলল, হ্যাঁ, পোস্টমর্টেমে অ্যাসিস্ট করার জন্য একজন দরকার। ডাক্তারকে সহায়তা করবে। আগের অ্যাসিস্ট্যান্ট দেশে চলে গেছে। আমি তো হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকালাম। বন্ধুটা বুঝিয়ে বলল, পয়সাও ভালো দেবে, তার উপর ঘরও দেবে, জরুরি করতে হবে। পরদিন আমি সেই ঠিকানায় হাসপাতালে চলে গেলাম। এটা ছিল এক বিশাল চমৎকার দালান, লাল পাথরের বারান্দা, সারি সারি রঙিন ফুলের গাছ। বাইরে কয়েকজন মালি কাজ করছে দেখতে পেলাম। কাউন্টারে এক নার্স আমাকে স্বাগত জানিয়ে সোজা ডাক্তার মোহাম্মদ আল বাকিরের রুমে পাঠালেন। তিনি খুব প্রাণবন্তভাবে আমাকে গ্রহণ করলেন, হাত মেলালেন, ইংরেজিতে বুঝিয়ে বললেন, আমাকে লাশ কাটাছেঁড়া করতে হবে না, শুধু পোস্টমর্টেম। ডাক্তারকে অ্যাসিস্ট করতে হবে। আগের অ্যাসিস্ট্যান্ট দেশে চলে গেছে। তারপর তিনি আমাকে নিয়ে লম্বা করিডোর ধরে বাঁ দিকে হাঁটলেন। শেষে এক বড় দরজার সামনে এসে থামলেন। দরজার ওপরে আরবি তক্তি, আল মাসরা, মানে মর্গ। আমি এক গভীর নিঃশ্বাস নিলাম আর তার পেছনে ভেতরে ঢুকে পড়লাম। এটা সাধারণ কোনো ঘর ছিল না, একটা বড় হল রুম, যার 2টি ভাগ। এক পাশে পোস্টমর্টেমের টেবিল আর অসংখ্য যন্ত্রপাতি সাজানো। দরজার পাশে এক কাচের আলমারিতে ঔষধপত্র রাখা ছিল। তার ঠিক সামনের দেয়ালে বড় একটি কাঁচ লাগানো, যেখান থেকে মর্গের অন্য অংশটি স্পষ্ট দেখা যেত। সেই অংশে 6টি স্ট্রেচারনোমা খাট সারি করে বিছানো ছিল। শেষ দেয়ালে ছিল কেবিন। প্রতিটি কেবিনের ওপর নোট সাটা, যেখানে মৃতদেহ রাখা হতো। 6টি খাটের মধ্যে 3টিতে সাদা চাদর ঢাকা লাশ ছিল, আর 3টি খাট খালি। মর্গে আমার এটাই প্রথম দিন। আমি খুব ভয় পাওয়া মানুষ নই, কিন্তু এমন মানুষের নিথর দেহ, যারা একেবারে অন্য এক দুনিয়ায় চলে গেছে, এসব দেখতে গিয়ে বুকের ভেতর অদ্ভুত এক ভয় কাজ করছিল। এক পাশে টেবিল চেয়ার ছিল আর বাঁ দিকে ছিল একটি দরজা। ওটা ভ্যাশরুম। আমরা ভেতরে ঢোকার 1 মিনিটের মাথায় সেখান থেকে এক ডাক্তার তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বের হলেন। আমার পরিচয় হওয়ার পর উনি খুশি হয় উর্দুতে বললেন, ওনারও বাড়ি পাকিস্তান। তিনি বললেন, তিনি এখানে 12 বছর ধরে কাজ করছেন। তার নাম ডাক্তার তুফাইল। আমি নিজেও সংক্ষিপ্ত পরিচয় দিলাম। আনুষ্ঠানিক কাজ শেষে আমার চাকরি পাকাপাকিভাবে নিশ্চিত হলো। ভালো বেতন আর থাকার জন্য একটি 1 রুমের ফ্ল্যাট। চাবি আমি পরের সপ্তাহে পাবো।
ততদিন কাজ শিখতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমি যোগ্য। ডাক্তার তোফায়েল খুবই মিশুক মানুষ। তিনি আমাকে বললেন, কোনো কাজ ভালো বা মন্দ না, কাজকে কখনো হেলা করো না। আর বললেন 2 দিন পর হাসপাতালের হেড আমার সঙ্গে দেখা করবেন এবং তার রিপোর্ট অনুযায়ী আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। আমি মন থেকে কাজ করার সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যার মধ্যে 3টি লাশই তাদের স্বজনেরা নিয়ে গেল। আমার ভয়টাও অনেক কমে গেল। ডিউটি শেষ হতো রাত 9টায়। এরপর যে লাশ আসতো তাকে কেবিনে রাখা হতো এবং একটা নোট লিখে রাখা হতো। সকালে ডাক্তার তোফায়েল 8টায় এসে সেগুলো দেখে নিতেন। আমার কাজ খুব কঠিন ছিল না। যন্ত্রপাতি সাফ রাখা, লাশের ছবি তোলা, লাশ পরিচয়হীন হলে প্যাকেট করে কেবিনে রাখা, প্রত্যেক মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, তারপর কম্পিউটারে এন্ট্রি করা। এভাবে 2 দিন চুপচাপ কেটে গেল। আমার চাকরি পাক্কা হলো আর ডাক্তার তোফায়েল আমার ভালো বন্ধু হয়ে উঠলেন। ওনার পরিবার পাকিস্তানি থাকে। ছুটিতে তিনি দেশে যাবেন। তার অনুপস্থিতিতে সব দায়িত্ব আমার উপর পড়বে। একথা শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। তিনি বুঝিয়ে বললেন, 9 বছর ধরে বাড়ি যায়নি, এখনো 4 মাস বাকি। এর মধ্যে তুমি সব শিখে যাবে, দায়িত্ব নিতে পারবে। আমি না চাইলেও রাজি হলাম। তখনও জানতাম না পরবর্তীতে কি কি করতে চলেছে। 1 মাসের মতো কেটে গেল। একদিন ডাক্তার তোফায়েল বললেন, আজ আমি দেখতে চাই তুমি পোস্টমর্টেম করতে পারো কিনা। আমি গিয়ে বললাম, আমার তো ভুল হবে। তিনি বললেন, ভয় পেও না, আমি সঙ্গে আছি। যেখানে বুঝতে না পারবে আমি সামলে নেব। আমি রাজি হলাম, কিন্তু সেই দিন কোনো লাশই আসেনি। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম। পরের 3 দিনও কোনো লাশ এলো না। তবুও চাকরি বলে কথা, যাওয়া আসা ঠিকই চলল। 4র্থ দিন সকাল 7:30টা হাসপাতালে পৌঁছে দেখি মর্গের বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। তারা জানালো একটা লাশ এসেছে, জরুরি রিপোর্ট লাগবে। আমি দুপুর পর্যন্ত সময় নিলাম। তাদের চলে যাওয়ার পর ধকপক করা বুক নিয়ে ভেতরে ঢুকলাম। মর্গ নিস্তব্ধ। ডাক্তার তোফায়েল আসতে দেরি হবে। সবকিছু আগের মতোই সাজানো, শুধু একটি স্ট্রেচারে চাদর ঢাকা একটি লাশ পড়ে আছে। আমি আস্তে করে চাদর তুললাম। আমি হকচকিয়ে পিছিয়ে গেলাম। একজন যুবতী মেয়ের লাশ। মেয়েটির মুখ খোলা, চোখ দুটো খোলা, নীলচে 2টি চোখ, যেন ক্রমাগত তাকিয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছিল মেয়েটির মৃত্যুর বেশি সময় হয়নি। ঠিক তখনই হঠাৎ একটা আওয়াজ হলো। আওয়াজ শোনা মাত্রই আমি চমকে উঠলাম, আর আমার হাত থেকে চাদর ফসকে পড়ে লাশের মুখ ঢেকে দিল। আমি ফিরে তাকিয়ে দেখি একজন কম্পাউন্ডার দাঁড়িয়ে আছে। সে আরবিতে কিছু বলল, যা আমার বোঝা সম্ভব হলো না। আমি ইংরেজিতে বললাম, প্লিজ ইংলিশে বলুন। সে মোটামুটি এতটাই বোঝাতে পারল যে ডাক্তার আল বাকির আমাকে ডাকছেন। আমি একবার হলের দিকে তাকালাম। লাশের মুখটা ভালোভাবে ঢেকে দিলাম। তারপর তার পেছনে হাঁটা দিলাম। করিডোরে এসে কাউন্টারে একজন মেল নার্স দাঁড়ানো ছিল। ডাক্তার আল বাকির তার রুমে উপস্থিত ছিলেন। তারা শুধু ইংরেজিতে জানালেন, ডাক্তার তোফায়েল আজ দুপুরের পর আসবেন। এখনো তিনি ডাক্তারদের একটি মিটিংয়ে গেছেন। এখন দুপুর পর্যন্ত মর্গের সমস্ত দায়িত্ব আমাকে সামলাতে হবে। আমি মাথা নাড়লাম এবং ফিরে এলাম। মর্গের দরজায় পৌঁছে মনে পড়ল, ভেতরে তো একটা লাশ আছে। আমার পাশ সেখানেই থেমে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে মানসিকভাবে শক্ত করার চেষ্টা করলাম। কাউন্টারে তখন কেউ ছিল না। মেল নার্সও চলে গেছেন। আমি আল্লাহ বলে মর্গে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই অদ্ভুত এক অস্বস্তি আমাকে ঘিরে ধরল। সবকিছু ঠিকঠাক জায়গায় আছে, কিন্তু কিছু যেন আলাদা। আমি মনে করলাম হয়তো এটা আমার প্রথম অভিজ্ঞতা, তাই এভাবে লাগছে।
আমি তো অপেক্ষা করে ওয়াশরুমে গিয়ে হাত ধুলাম, জীবাণুমুক্ত গ্লাভস পরলাম এবং পোস্টমর্টেম রুমে ঢুকলাম। স্ট্রেচারে লাশ ঠিকই ছিল, কিন্তু চাদরটা মেঝেতে পড়ে আছে। আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি ঠিকই মনে করতে পারছি চাদরটা আমি ভালোভাবে ঢেকে রেখে গিয়েছিলাম। তাহলে এটা মাটিতে এলো কিভাবে? হঠাৎ ভয়ের একটা ঢেউ আমাকে আঘাত করলো। আমি নিজেকে সামলালাম এবং ভাবলাম সম্ভবত আমি বের হওয়ার সময় চাদরটা আমার কাপড়ে আটকে নেমে গেছে। এই যুক্তিতে আমি মোটামুটি সন্তুষ্ট হলাম। আমি তো এখানে প্রফেশনাল হিসেবে কাজ করতে এসেছি, নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। আমি লাশটি পর্যবেক্ষণ করতে শুরু করলাম। 20 থেকে 21 বছরের মেয়ে, মুখ খোলা, চোখও খোলা। লাশের পাশে একটি কাগজ ছিল, সেখানে মৃত্যুর বিবরণ আর মেয়েটির ছবি ছিল। দেখে আমি চমকে উঠলাম। ছবিতে তার চোখের রং কালো লেখা ছিল এবং সেভাবেই দেখা যাচ্ছিল, কিন্তু সামনে থাকা লাশটির চোখ গভীর নীল। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। যাই হোক, আমি স্টেশনারি বের করে ছবির জন্য ক্যামেরা সেট করলাম। ছবি তুলতে গিয়ে লাশটি ভালোভাবে পরীক্ষা করার সুযোগ পেলাম। তার শরীরে সাদা ফ্রক ছিল, যা হাঁটুর নিচ পর্যন্ত নামা। হাত পার শিরাগুলো নির্মমভাবে কাটা ছিল। ছবি তুলতে গিয়ে হঠাৎ দেখলাম তার মুখের ভেতর কিছু একটা আছে। আমি চিমটি দিয়ে খুব কষ্টে সেটা বের করলাম। এটা ছিল একটা কাগজ। আমি কাগজটি খুলে তাকালাম। অজানা ভাষায় কিছু লেখা, তাবিজ জাতীয়, কিন্তু মোটেও ইসলামিক নয়। আমি তা প্রমাণ হিসেবে সংরক্ষণ করলাম। মৃত্যুর কারণ পরিষ্কার, মুখ্য শিরা কাটা, অতিরিক্ত রক্তক্ষরণ। এখন দেখতে হবে শরীরের অন্য কোথাও কোনো আঘাত আছে কিনা। এরপর ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর্যায়ে গেলাম। তার হাতের স্ক্যানার অন করার সাথে সাথেই হঠাৎ পুরো আলো চলে গেল, কিন্তু একই মুহূর্তে ব্যাকআপ লাইট জ্বলে উঠল। তবে ভেতরের হলরুমে জ্বলে উঠল রক্তের মতো লাল আলো। একদম অস্বাভাবিক একটা পরিবেশ তৈরি হলো। আমি লাশের দিকে তাকালাম এবং আমার বুক শুকিয়ে গেল। মৃতদেহটি কাত হয়ে শুয়ে আছে, যেখানে মিনিট 2 আগে সে পুরো সোজা দাঁড়ানো ছিল স্ট্রেচারে। কাত হওয়ার কারণে তার একটি হাত স্ট্রেচারের নিচে ঝুলে পড়েছে। আমি হোঁচট খেয়ে 2 কদম পিছিয়ে গেলাম। আমার এখন মনে হচ্ছিল যেন এখনই সে উঠে বসবে। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। এর চোখ দুটো এখন সরাসরি আমার দিকেই তাকিয়েছিল। আমি ভয়ে এলোমেলো হয়ে দরজার দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই মাথার ভেতর একটা কথা জোরে বাজলো, তুমি কি করছো? নিজের সব পরিশ্রম নষ্ট করে দিচ্ছ। আমি থেমে গেলাম। ঠিক তখনই মূল লাইট আবার জ্বলে উঠল। আমি লম্বা করে একটা শ্বাস নিলাম এবং ফিরে তাকালাম। লাশ এখনো একইভাবে কাত হয়ে শুয়ে আছে। আমি বুক শক্ত করে তার কাছে গেলাম, লাশটাকে সোজা করলাম, ফিঙ্গারপ্রিন্ট নিলাম, কম্পিউটারে এন্ট্রি করলাম, তারপর প্যাকিং করে কেবিনে রেখে দিলাম। মৃত্যুর কারণ এবং আনুমানিক সময় ঠিক করবেন ডাক্তার তুফাইল। আমি এখন শুধু তাদের আসার অপেক্ষা। আমি পোস্টমর্টেম টেবিল সাজিয়ে রাখলাম, যন্ত্রপাতি প্রস্তুত করলাম। এ সময় আমি পুরোপুরি কাজে মনোযোগী ছিলাম। হঠাৎ করে কেবিনের দরজা খুলে গেল। আমি চমকে তাকালাম। দরজা নিজে খুলে যাওয়ার মনে হলো, হয়তো ঠিক মতো বন্ধ হয়নি। আমি সেটি বন্ধ করতে কেবিনের ভেতর ঢুকলাম। দরজা বন্ধ করতে গিয়ে খেয়াল করলাম কিছু একটা অস্বাভাবিক। ট্রে টেনে বের করলাম, প্যাকিং এর জিপ খুললাম, দেখে লাশ আবার কাত হয়ে আছে। আমি চমকে পিছিয়ে গেলাম। হঠাৎ সব কেবিনের দরজায় নিজে নিজে খুলে গেল। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। লাশের প্যাকিং এর ভেতরে যেন কিছু নড়ল। আমি চোখ বন্ধ করে কালিমা পড়তে লাগলাম। মনে হচ্ছিল
আমার হৃৎপিণ্ড যেন গলা পর্যন্ত উঠে এসেছে। নীরবতা এত তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছিল কান ফেটে যাবে। ঠিক তখনই কেউ খুব জোরে নিঃশ্বাস নিল আমার কান বরাবর, একেবারে কাছে। আমি আতঙ্কে চোখ খুলে দিলাম। সব কেবিনের দরজা আবার বন্ধ, শুধু একটাই কেবিন খোলা, সে লাশটার। আমি কোনো রকমে দাঁড়িয়ে উঠলাম। ঘরে কেউ নেই, তবু আমার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মেয়েটা কে ছিল, তার মধ্যে কি ছিল, তার নামও কোথাও লেখা নেই। ঠিক তখনই দরজা খুলল। হাসপাতালের কর্মীরা এক নতুন লাশ নিয়ে ঢুকলো। তাদের পেছনে একজন পুলিশ অফিসারও ছিল। আমি উঠে দাঁড়ালাম। তারা লাশটা পোস্টমর্টেম রুমে রেখে চলে গেল। নতুন লাশের বিবরণ একটি ফর্মে লেখা ছিল। আমি তা ঠিক মতো রেখে দিলাম। পুলিশ অফিসার আগের মেয়েটার সম্পর্কে জানতে চাইছিল। আমি দুঃখ প্রকাশ করে বললাম, আমাদের সিনিয়র ডাক্তার ব্যস্ত, রিপোর্ট সন্ধ্যায় পাবেন। অফিসারের কাছ থেকে জানলাম মেয়েটি বিদেশি ছিল, সম্ভবত ভ্রমণে এসেছিল। তার লাশ পুলিশ পেয়েছে ওমানের কাদিম বহলা দুর্গের পেছনে। মনে হচ্ছে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। কবে ফেলা হয়েছে তা বের করা জরুরি। অফিসার বললেন তিনি সন্ধ্যায় আবার আসবেন। কাদিম বহলা মানে বহলার পুরনো দুর্গ, আরবদের ভাষায় আরওয়া খিসা, যা বজ্জিনদের জন্য কুখ্যাত। আমার মনে হলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমি উৎকণ্ঠায় ডাক্তার তোফাইলের অপেক্ষা করতে লাগলাম। ঘড়িতে দেখলাম ঠিক 12টা বাজে। এখন আমি দ্বিতীয় লাশটির দিকে মন দিলাম। বয়স্ক একজন মানুষ, তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট সব মিলিয়ে 2 ঘন্টা কেটে গেল। সব শেষ করে তাকে কেবিনে রেখে নোট লাগিয়ে দিলাম। তারপর পাশে থাকা চেয়ারে বসে পড়লাম। কৌতূহলবশত কম্পিউটারে দুর্গটি সম্পর্কে সার্চ করলাম। সত্যি খুব রহস্যময়, অদ্ভুত, গা ছমছমে জায়গা। আমি একদম চিন্তায় ডুবে গেলাম। ঠিক তখনই কারো কান্নার শব্দ ভেসে এলো। আমি চমকে মাথা তুললাম। অবিকল সেই সময় ঘরের ভেতর আবার লালচে আলো ছড়িয়ে পড়ল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম, মর্গরুমের দিকে তাকালাম, আর আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। ঘরের ঠিক মাঝখানে কেউ বসে আছে, হাঁটু দুটো ভাঁজ করে, মাথা গোজে। সে একজন মেয়ে। আমার গলা আটকে গেল, শব্দ গলার মধ্যে ভেসে যাচ্ছিল। আর যে কান্নার শব্দটা আসছিল সেটা ওই মেয়েটারই ছিল। আমার মাথা যেন ঝিমঝিম করছিল। মনে হচ্ছিল আমি এখনই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাব। ঠিক তখনই মেয়েটা মাথা তুলল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, সাদা চোখের পুতলি ছিলই না। সে মুখ খুলতেই তার গলা থেকে বের হলো একটি তীক্ষ্ণ চিৎকার, যেন কারো শীষ বাজছে। আমার কানের পর্দা যেন ফেটে গেল। আমি ছটফট করে মেঝেতে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে দেখি আমি এখনো মর্গে একটা বেডে শুয়ে আছি। সামনে দাঁড়িয়ে ডক্টর তোফায়েল আর ডক্টর আল বাকির। আমি হতভম্ব হয়ে সেই লাশের ঘটনার কথা বলতেই চাইলাম, কিন্তু তারা আমাকে শান্ত করলেন। ডক্টর তোফায়েলের মতে আমার মানসিক চাপ হয়েছিল, আর কিছু না। তিনি চুপ হয়ে গেলেন। ডক্টর আল বাকির চলে গেলে তিনি আমার কাছে বিস্তারিত জানতে চাইলেন। আমি সব ঘটনা খুলে বললাম। তিনি সঙ্গে সঙ্গে মর্গের রুমে গিয়ে সংশ্লিষ্ট কেবিনটা খুললেন, ট্রে বের করলেন। লাশ ঠিক আগের মতোই ছিল, যেভাবে আমি রেখে গিয়েছিলাম। তাহলে কি সবটাই আমার ভ্রম ছিল? মাথা কাজ করছিল না। তবু আমি উঠে দাঁড়ালাম এবং তার সঙ্গে মিলে পোস্টমর্টেম টেবিলে লাশ রাখলাম। তিনি আমাকে বিশ্রাম নিতে বলছিলেন, কিন্তু আমি রাজি হলাম না। আমি এই রহস্যটা সমাধান করতে চাইছিলাম। লাশের চোখ বন্ধ ছিল। ডক্টর তোফায়েল যখন পরীক্ষার জন্য চোখ খুলে টর্চের আলো ফেললেন, আমি হতবাক হয়ে গেলাম। তার চোখের রং তখনও কালোই ছিল। মেয়েটার মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়। মৃত্যুর পরও তার হাত পায়ের নখ কেউ কেটে দিয়েছে। তখনই আমার মনে পড়ল সেই তাবিজের মতো কাগজটার কথা। আমি দৌড়ে গিয়ে লকার খুলে সেই প্লাস্টিকের খাম বের করলাম। ভেতরের কাগজটা খুলে ডক্টর তোফায়েলের হাতে দিলাম। কাগজে চোখ পড়তেই তিনি চমকে পেছনে সরে গেলেন।
উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেয়েছো? আমি বললাম, লাশের মুখের ভেতর থেকে। তিনি হতাশ হয়ে কিছু বিড়বিড় করতে করতে চেয়ারে বসে মাথা ধরে রইলেন। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি যে ব্যাখ্যা দিলেন তা শুনে আমার মাথা ঝিমে উঠল। তার মতে এটা ছিল এক ধরনের ইহুদি এক্রোকসম, অর্থাৎ খুব শক্তিশালী জাদু, যা দিয়ে কোনো আত্মাকে দেহের ভেতর বন্দি করে রাখা হয়। মেয়েটি ছিল ইহুদি বংশোদ্ভূত। তাকে কোনো অত্যাচারের কারণে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত করবে, কিন্তু ওই আত্মা আমাকে কেন দেখা দিল? ডক্টর টোফাইলের মতে কাগজটা যেভাবে তার মুখের ভেতরে গুঁজে দেওয়া হয়েছিল তা তার আত্মাকে দেহে আটকে রেখেছিল, কিন্তু আমি যখন সেটা সরিয়ে ফেলেছি তখন সে মুক্তি পেয়েছে এবং তাই সে আমাকে দেখা দিয়েছে। আমার মাথা ভারী হয়ে আসছিল। সত্যটা বুঝতে পেরে আমি ভেতর থেকে একটা ভয়ানক আতঙ্ক অনুভব করছিলাম, কারণ আমি সেই কাগজে হাত দিয়েছিলাম। ডক্টর টোফায়েল আমাকে এক রুহানি বুজুর্গের কাছে নিয়ে যেতে বললেন। সন্ধ্যায় আমরা সেখানে পৌঁছালাম। তিনি ছিলেন অত্যন্ত রুহানি, শান্ত স্বভাবের একজন মানুষ। ডক্টর টোফায়েল আমার সব কথা তাকে জানালেন। তিনি আমার মাথায় হাত রাখলেন আর আমি যেন গভীর এক ঘুমে তলিয়ে গেলাম। চারদিকে ছিল শুধু অন্ধকার, কিন্তু শব্দ ছিল অনেক। সেই শব্দগুলো আমি বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মস্তিষ্ক কেউ শক্ত করে চেপে ধরে আছে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ হলো, হাসান। আমি সেই আওয়াজের দিকে এগোতে লাগলাম। দূর থেকে একটা আলো দেখা যাচ্ছিল। আমি তার দিকে দৌড়াতে লাগলাম। হঠাৎ আওয়াজ আবার এলো, হাসান, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হৃদয় তরতর করে সেটা পড়া শুরু করলো। ঠিক সেই মুহূর্তে যেন আমাকে কোথাও থেকে টেনে তুলে আছাড় মেরে ফেলা হলো। আমার চোখ খুলে গেল। দেখি আমি সেই রুহানি বুজুর্গের সামনে বসে আছে। শরীরের লোম যেন ব্যথায় জ্বলে যাচ্ছিল। তিনি আমাকে একটা মাটির পানপাত্র দিলেন। তার ভেতরে পানি ছিল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি এক নিঃশ্বাসে পানি খেয়ে ফেললাম। মনে হলো পুরো বোঝা নেমে গেছে। আমি হালকা হয়ে গেছি। সেই তাবিজনামা কাগজটাও তিনি নিয়ে নিলেন, যেটা আমি ডক্টর টোফাইলের কথা শুনে এনেছিলাম। লাশটাকে সেই রাতেই পুলিশের হেফাজতে দেওয়া হয়। রিপোর্টও তৈরি হয়ে গেল, আর সেখান থেকেই মেয়েটির লাশ তার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ডক্টর টোফাইলের সঙ্গে মোট 3 বছর কাজ করেছি। তারপর নিজের দেশে ফিরে যাই, কারণ আব্বা মারা গিয়েছিলেন। এই ঘটনার অনেক বছর কেটে যায়, তবুও যখনই মনে পড়ে শরীর জুড়ে একটা শিহরণ বয়ে যায়। জানি না সেই অদৃশ্য দুনিয়া কাদের ছিল, সেই অচেনা ভাষার ভয়ঙ্কর শব্দ কার ছিল, সেই মেয়েটা আসলে কে ছিল, আর কিভাবে সেই আফিয়া তার শরীরে ঢুকে গেল। এইসব প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি। এটাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ ভাইকে এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আমি জানি না ইহুদিদের সেই শক্তিশালী জাদু আসলেই কি আত্মাকে বন্দি করতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি সম্ভব? মৃত্যুর পর একজন ব্যক্তির আত্মাকে আসলেই কি বন্দি করা যায়? আপনারা এই ঘটনাটা আপনাদের পরিজনের সাথে শেয়ার করবেন এবং জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটি ঘটনায় চলে যাব। আমার নাম আব্বাস মোহাম্মদ খান। আমি সাদ থেকে এসেছি। এটা 2014 সালের ঘটনা। আমি আমার আম্মার সঙ্গে মারদান গিয়েছিলাম, আমার এক খালার বাড়িতে। সেখানে আমার 2 জন খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, নমি আর ইয়াসের। যখনই মারদান যাই 1 সপ্তাহ তাদের সঙ্গেই থাকি। আমরা অনেক মজা করি। পরে নমি জার্মানিতে পড়তে চলে যায়। ঘটনাটা এমন, আমি আর ইয়াসের, আমাদের আরেক বন্ধু সেখানে থাকে, নাম মোদাসের। ও সবসময় আমাদের সঙ্গে থাকে।
যখনই মারদান আসি ও রাতে খালার বাড়িতে আসে, তারপর ফিরে যায়। এটা 25 সেপ্টেম্বরের ঘটনা। রাত ছিল গভীর। আমরা তিনজন একই ঘরে বসে গল্প করছিলাম। যখন বাড়ির সবাই ঘুমিয়ে গেল, আমি আমার কাজিনকে বললাম, চলো ছাদে যাই, একটা সিগারেট খাবো আর নমিকে সেলফি পাঠাবো, ও তো অবাক হয়ে যাবে। আমরা চুপি চুপি ছাদে উঠে গেলাম। আমি সিগারেট ধরালাম আর ফোনে নানান কিছু দেখলাম। আমাদের পুরনো বাড়িটা ঠিক এই বাড়ির সামনেই, যেখানে এখন খালা থাকেন। তারা 2008 সালে নতুন বাড়িটা বানায়, তারপর এখানে এসে থাকে। দুটো বাড়ি ছাদে পাশাপাশি এবং সংযুক্ত। পুরনো বাড়ির ছাদে একটা ঘর আছে, আগে ব্যবহার হতো, এখন পরিত্যক্ত। শুধু নিচের ফ্লোর মাঝে মাঝে অতিথিদের জন্য খোলা হয়, না হলে কেউ সেখানে যায় না। সেই রাতের সময় প্রায় রাত 2টা, হঠাৎ আমি অনুভব করলাম আমার ডান কাঁধের পাশে কেউ এসে দাঁড়িয়ে আছে, যেন সে আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এই অনুভূতিটা না 5 মিনিট চলল। আমি কাজিনকে জিজ্ঞেস করলাম, মুদাসির, তোমার কি কিছু মনে হচ্ছে? সে বলল, হ্যাঁ একদম, কিন্তু ওসব পাত্তা দিও না। ইয়াসির বলল, দেখো, আমরা জানি তোমরা এখানে আসো, আমরা তোমাদের বিরক্ত করছি না। আমরা একটু সিগারেট খাবো, তারপর নেমে যাব। ধন্যবাদ আমাদের তাড়া না দেওয়ার জন্য। আমরা তিনজনই চুপচাপ আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তখনই পিছন থেকে কারো হাঁটার শব্দ এলো, স্পষ্ট পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে পিছনে হাঁটছে। বিশ্বাস করুন, কেউ আমাদের ঠিক পিছনে হাঁটছিল। এটা না যে আমরা খুব সাহসী, কিন্তু এমন অদ্ভুত ঘটনা আমাদের জীবনে আগেও হয়েছে। তাই যতটুকু অভ্যাস হয়ে গিয়েছিল, যতক্ষণ না আপনি ওদের উত্ত্যক্ত করেন, তারা আপনাকে কিছু বলে না। হাঁটার শব্দটা থেমে গেলে আমি দ্বিতীয় সিগারেট ধরালাম। ঠিক তখনই আমার চোখ পড়ল সামনের পুরনো বাড়ির ছাদের দিকে। ওখানে দেয়ালের সামনে একজন মানুষের সমান লম্বা, একটা মানুষের মতোই অবয়ব, চুপচাপ দাঁড়িয়ে আছে। ওখানে এক মানুষ সমান ছায়া দাঁড়ানো ছিল, কিন্তু তার মুখ ছিলই না। বিশ্বাস করুন, ঠিক তখনই আমার কানে পশতু ভাষায় একটা শব্দ ভেসে এলো, নিচে যাও। আর সেই আওয়াজ ছিল প্রচন্ড রাগে। আমি স্থির হয়ে সেই ছায়াটার দিকে তাকিয়েছিলাম। তারপর আমার কাজিনকে বললাম, ওঠো, নিচে চলো এখনই। আমি তাকে 2বার বললাম, সে কোনো প্রশ্ন করলো না, শুধু চুপচাপ উঠে দাঁড়ালো। আমরাও সিঁড়ির দিকে হাঁটতে লাগলাম। আমি পেছন ফিরে তাকানো ছাড়িনি, ওই ছায়াটাকে দেখতেই থাকলাম। আমরা সিঁড়িতে নেমে ছাদের দরজা বন্ধ করতে আমার পুরো গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার হাতে তখনও জ্বালা সিগারেট ছিল। মাথা পুরো ফাঁকা হয়ে গেল, কারণ ছোটবেলায় এমন অনুভূতি অনেকবার হয়েছে, কিন্তু জীবনে প্রথমবার এভাবে একদম সামনে ওই ধরনের মাখলুক, একটা কালো ছায়া নিজের চোখে দেখলাম। এর নাম বহুবার শুনেছি, কিন্তু সরাসরি দেখা এ আমার প্রথম। আমরা ঢোকে দরজা বন্ধ করতেই উপরে ছাদে ভয়ঙ্কর শব্দ শুরু হলো, যেন কেউ জিনিসপত্র ছুঁড়ে মারছে, যেন কেউ প্রচন্ড জোরে আঘাত করছে। আমি ভাবলাম পুরো পাড়া হয়তো জেগে যাবে। আমরা 3জন কাজিন একই বিছানায় একসঙ্গে লেপ্টে শুয়ে রইলাম। ফজরের আজানের প্রায় 30 মিনিট আগে সব শব্দ থেমে গেল। আমরা ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমালাম। সকালবেলা বাড়ির সবাই নামাজের জন্য উঠলে আমরা জিজ্ঞেস করলাম, আপনারা কি রাতে কোনো শব্দ শোনেননি? বিশ্বাস করুন, একজনও কোনো শব্দ শোনেনি। যখন আমার খালার স্বামী জানলেন যে আমরা রাতে ছাদে গিয়েছিলাম, আমরা খুব বকা খেলাম। পরে আমরা 3জন আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমাদের দাদি এখনো মাঝে মাঝে কোনো বিড়ালের মতো বা অদ্ভুত কোনো ছায়ারূপে কিছু একটা দেখেন। বিশেষ করে তিনি ফজরের নামাজ পড়ার সময়। খালার বাড়ির পিছনে একটা পুরনো বাগান আছে। শোনা যায় প্রায় 200 থেকে 300 বছর আগে এক রাজ পরিবার এটি তৈরি করেছিল। পাঞ্জাব রেজিমেন্টের পিছনের কলোনির পাশে বাগানের মাঝখানে একটা অদ্ভুত গাছ আছে, খুব পুরনো, অস্বাভাবিকভাবে বিশাল। সেটাকে সবাই হন্টেড ট্রি বলে।
লোকেরা বলে দুপুরে সেখানে বসলেও কিছু না কিছু ঘটে যায়। যারা সেই বাগান তৈরি করেছিল সেই রাজ পরিবারের সবাই ওই বাগানই দাফন আছে। সবাই জানে খালার বাড়ি, পাশের বাড়িগুলোর যেসব রাতের ঘটনা হয় সবই নাকি এই গাছের দিক থেকেই আসে, সেখান থেকে এসব মাগলো বের হয়। যাই হোক, এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ভাইকে একটি ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমার বাড়ি উত্তরপ্রদেশে, তবে আমি গ্রামের নাম বলতে চাই না। আমার নাম সোহবাগ। আজ থেকে প্রায় 2 বছর আগের একটি সত্য ঘটনা আপনাদের শোনাতে চাই। আমাদের বাড়িটা খুব সুন্দর আর বড়। মানুষ আমাদের সম্মান করে। আব্বু পাথরের কাজের ব্যবসা করেন। আমরা 3 ভাই আর 2 বোন। বেশি সময় নষ্ট না করে ঘটনায় আসি। 2 বছর আগে আমাদের বাড়িতে একটি টিভি ছিল। একদিন চলতে চলতেই সেটা নষ্ট হয়ে গেল। ঠিক করোনার জন্য দোকানে নিয়ে গেলে দোকানদার দেখে বলল এটা ঠিক করা যাবে না। তাই সেই নষ্ট টিভিটাই আবার বাড়িতে এনে রাখা হলো। সেই রাতেই খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 1:30 মিনিটে আমার ঘুম ভেঙে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফিরে এলাম। তখন বিশ্বাস করুন, সেই নষ্ট টিভিটাই আমাদের ঘরে চলছিল। এই দৃশ্য দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। আরো ভয়ের ব্যাপার ছিল, সেই টিভির সামনে একজন নারী বসেছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আবার উঠে দেখার সাহস হলো না। কিছুক্ষণ পর হঠাৎ পাগলের মতো চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। শীতের সময় হলেও আমার গা ঘেমে উঠল। ভীষণ গরম লাগছিল। একই সময় রান্নাঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়া আর একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগার শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল ঘরের ভেতর ভয়ঙ্কর কোনো মারামারি চলছে। অথচ সেই সময় ঘরের কারো ঘুম ভাঙেনি। আমার ছোট ভাই আমার পাশেই শুয়েছিল আর বোনেরা ভেতরের ঘরে ঘুমাচ্ছিল। আমি ভয়ে কিছু বলতে পারিনি। সকালে যখন চোখ খোলার সময় হয় আমি সবাইকে বলতে চাইছিলাম, কিন্তু অদ্ভুত এক ভয় আমাকে স্তব্ধ করে রেখেছিল। মনে হচ্ছিল কেউ আমাকে কথা বলার অনুমতি দিচ্ছে না। কয়েকদিন পরে রাতের দিকে যখন আমি ওয়াশরুমের জন্য উঠলাম, ঘর থেকে বের হতেই দেখলাম সেই নারী আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মুখে পরানো করার মতো চাদর ঢেকে সে গোল গোল ঘুরছে। আমি যতটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম, সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সকালে যখন আমি পরিবারকে বললাম, কেউ বিশ্বাস করেনি। সবাই বলল এটা তোমার কল্পনা। তাই আজ পর্যন্ত আমি কাউকে এই ঘটনা বলিনি। গত 4 মাস ধরে আমি আপনার ঘটনা শুনছি, তাই আর সাহস জুগিয়ে আমি আমার ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। আমার অনুরোধ, আপনি এই ঘটনাটি অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাগুলো এখানেই শেষ। এদের মধ্যে কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে ভয়ঙ্কর লাগলো আপনার মতামত কমেন্টে জানান। আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করুন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব আপনি পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।